কিছু রিভিউ হয়েছিল, আজকে নতুন চ্যাপ্টার শুরু হবে, একটা প্রেজেন্টেশন শেয়ার শুরু হবে। আচ্ছা, আমি তোমাদেরকে শেয়ার করার আগে আমি পোস্ট দিয়ে দিচ্ছি, সেটা হলো যে কিছু ডিসকাস করতে যাচ্ছি। আমরা নতুন একটা চ্যাপ্টার ম্যাগনেটিক প্রপার্টিজ অফ সিরামিক্স, অর্থাৎ ম্যাগনেটিক সিরামিক্স, এটা পড়তে হবে। গত দিন যেখান থেকে শুরু করার কথা, ক্যাপাসিটরস, ড্রামস, রাম, এরকম বিভিন্ন রকম ম্যাগনেটিক মেমোরি আছে যেগুলো ক্যাপাসিটরস এর আন্ডারে আমরা করব। আমি দেখলাম ওই প্রেজেন্টেশন ফাইলটা ক্যাপাসিটরস থেকে পরের অংশ পড়ার জন্য ম্যাগনেটিক সিরামিক্স সম্পর্কে আমাদের আইডিয়াটা আর একটু ইলাবোরেট করতে হবে, আইডিয়াটা আর একটু বাড়াতে হবে। এই জন্য ম্যাগনেটিক সিরামিক্স আগে পড়া হবে, তারপরে ওই পাওয়ার পয়েন্ট ফাইলের বাকি অংশ আমরা শেষ করব। সো ওই ম্যাগনেটিক সিরামিক্সটা কোথা থেকে পড়বো সেটা আমি একটা নতুন বই দিচ্ছি, সেই বই থেকে প্রত্যেকেই পড়তে হবে। সেই বইটা আমি এখন চ্যাট বক্সে দেখি শেয়ার করা যায় কিনা। আজকে এই ম্যাগনেটিক প্রপার্টিজ চ্যাপ্টারটা আমি এই পারসন যিনি আছেন ওনার বই থেকে পড়ানো হবে। তোমরা কি শেয়ারটা পাইছো? হ্যালো, জি স্যার, আসছে স্যার পাইছে। এখনই সবাই ডাউনলোড করে নাও, এখান থেকে আমি ম্যাগনেটিক প্রপার্টিজ ফুল চ্যাপ্টারটা এই বই থেকে পড়ানো হবে। ম্যাগনেটিক প্রপার্টিজ ছাড়াও আরো আমাদের এই বইটা কাজে লাগবে, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা এখান থেকে সলভ করার চেষ্টা করব। ম্যাগনেটিক সিরামিক্স এর মাঝখানে অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, আজকে দুই তিনটা আমরা দেখবো। ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো খুবই গুরুত্ব সহকারে তোমরা এই ম্যাগনেটিক সিরামিক্স থেকে পড়ে নিবা। ম্যাগনেটিক সিরামিক্সটা আসলে একটা ভাস্ট বিষয় এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল কনসেপ্ট আমরা এখানে ডিসকাস করব এবং যে ম্যাথমেটিক্স গুলো আমাদের আসবে, ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলা, এগুলোও গুরুত্বের সাথে সলভ করতে হবে। তো আশা করি প্রত্যেকে এখন এই বইটা ডাউনলোড করে নিবা। আমি এখন এই বইয়েরই এই চ্যাপ্টারটা সরাসরি বই থেকে পেজ শেয়ার করছি। শেয়ার স্ক্রিন। আরেকটা বিষয়, তোমাদের প্রত্যেকের কাছে ইন্ট্রোডাকশন টু মেটাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এই বইটা আছে না, যেটা কেলিস্টারের লেখা, প্রত্যেকের কাছে থাকার কথা, তাই না? আমার স্ক্রিন শেয়ার পাচ্ছ? হ্যালো, জি স্যার, পাওয়া গেছে। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা সরাসরি শুরু করব, বুক চ্যাপ্টার থেকে শুরু করব। বেশ, চ্যাপ্টারটা টোটাল ফুল চ্যাপ্টারটা খুব গুছানো আছে। এখান থেকে আমরা কম বেশি মোরলেস সিরিয়াল মেইনটেইন করার চেষ্টা করব, যেটা আমাদের জন্য নেসেসারি না সেটাকে আমরা স্কিপ করব। তো ম্যাগনেটিক এন্ড নন লিনিয়ার ডাইইলেকট্রিক প্রপার্টিজ, তো এখান থেকে আমরা ম্যাগনেটিক প্রপার্টিটা আগে পড়ব। এই চ্যাপ্টারটার বিন্যাস হলো, এই চ্যাপ্টারটার বিন্যাস এখানে প্রথমে আমাদের এখানে আছে কিছু ম্যাগনেটিক বেসিক প্রিন্সিপলস and relationship between various magnetic parameters। এটা এরপর
হ্যালো, হ্যাঁ বলো। স্যার আমাদের স্যার আপনি কি স্যার পিডিএফ এর ভিতর ঢুকেছেন স্যার? আমাদের হ্যাঁ। স্যার বাইরের অংশ দেখাচ্ছে স্যার। ও কেন পিডিএফ পাচ্ছ না? না স্যার পিডিএফ এ ঢোকেনি স্যার আমার। আচ্ছা দাঁড়াও, আবার আমি এবার পিডিএফ পাচ্ছ একদম ক্লিয়ারলি? জি স্যার। হ্যালো, আচ্ছা। তো এই ম্যাগনেটিক চ্যাপ্টার 15, এই বইয়ের চ্যাপ্টার 15 ম্যাগনেটিক এন্ড নন লিনিয়ার ডাইইলেকট্রিক প্রপার্টিজ, দুইটা বিষয়ে এখানে কম্বিনেশন করা হয়েছে। তো আগে আমরা ম্যাগনেটিক প্রপার্টিজটা দেখবো, নন লিনিয়ার ডাইইলেকট্রিক প্রপার্টিজ, এটা ডাইইলেকট্রিক সিরামিক্স কনসেপ্ট আমরা অনেক বেইন করছি, সেটা আর এখান থেকে দেখবো না, এখান থেকে শুধু ম্যাগনেটিক প্রপার্টিজ পার্টটা দেখবো। এই চ্যাপ্টারটার বিন্যাস যেভাবে করা হয়েছে আমি সেটা আলোচনা করতেছিলাম, যে ফার্স্ট হলো কিছু বেসিক প্রিন্সিপালস এখানে আমরা আলোচনা করবো। সেকেন্ড হলো ম্যাগনেটিজম এট অ্যাটমিক লেভেল, এইটা আমরা ডিসকাস করব। তারপরে ডিফারেন্সেস, ভেরি ইম্পর্টেন্ট, ডিফারেন্সেস এন্ড সিমিলারিটিস বিটুইন প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টি ফেরোম্যাগনেটিক এন্ড ফেরিম্যাগনেটিক, চারটা বিষয় আমাদের, এগুলার বেসিক বিষয়গুলো আমরা এখানে ডিসকাস করবো। এবং ফাইনালি ম্যাগনেটিক হিস্টেরিসিস লুপ, ম্যাগনেটিক ডোমেন এন্ড ম্যাগনেটিক হিস্টেরিসিস কার্ভ, এটা আমরা এখান থেকে ডিসকাস করব। এবং লাস্ট যেটা ম্যাগনেটিক সিরামিক্সের কিছু অ্যাপ্লিকেশন আমরা এখানে দেখব। তো এখানে আমরা আসি, যেটা আমি ফুল লাইন বাই লাইন তো ফোকাস করা যাবে না, মেইন বিষয়গুলো ফোকাস করবো, তোমরা এখান থেকে দেখবে একটা ম্যাগনেটিক ফিল্ডের জেনারেশন কিভাবে হয়। ফর এক্সাম্পল ইন এ কয়েল, যেটা একটা কয়েল আছে, তো কয়েলের মাঝখানে যদি আমরা রাউন্ড সার্কুলার পাথ বরাবর যদি আমি আই ফ্লো করাই, অর্থাৎ কারেন্ট ফ্লো করাই, আর রেডিয়াস অফ সার্কেলের একটা কয়েলের সার্কুলার পাথ বরাবর আমি যদি কারেন্ট ফ্লো করাই, তো এটা আমাদের ডাইরেকশন এইচ বরাবর ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। যেই ফ্লেমিং এর বাম হস্তনীতি একটা বিষয় ছিল, তোমরা সবাই প্রশ্ন না ইন্টারমিডিয়েটে, ফ্লেমিং এর বাম হস্তনীতি, যেখান থেকে আমরা দেখতে পাই যে কারেন্ট সার্কুলার যদি আমার রাউন্ড পথ বরাবর হয়, তো এটার ফলশ্রুতিতে এগেইনস্টে যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হবে টুয়ার্ডস, এটার সাথে এট রাইট অ্যাঙ্গেল, তার মানে 90 ডিগ্রি নর্মাল ডিগ্রিতে, 90 ডিগ্রি নর্মাল ডাইরেকশনে আমরা ম্যাগনেটিক ফিল্ড জেনারেশন হবে। তো এইটা হলো আমাদের বেসিক আইডিয়া, এগুলো তোমাদের জানা আছে। এখান থেকে আমি যেটা বের করবো বা যেটা বলতে যাচ্ছি সেটা হলো রিলেটিভ পারমিয়াবিলিটি। ম্যাগনেটিক পারমিয়াবিলিটি বিষয় দেখি। ম্যাগনেটিক পারমিয়াবিলিটি হলো যেমন এম ভার্সেস এইচ, অর্থাৎ রেজাল্টেন্ট ম্যাগনেটিজম কতটুকু এম, আর এটার উপরে ম্যাগনেটিক ফিল্ড জেনারেশন কতটুকু, এটার উপরে এই বিষয়টাকে আমরা রেশিও করে ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি হিসেবে ডিফাইন করি। তো ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি আবার এটা ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি এট ভ্যাকুয়াম এন্ড এট এনি মিডিয়াম, দুইটা রেশিওকে আমরা রিলেটিভ পারমিয়াবিলিটি হিসেবে ডিফাইন করি। এই জিনিসগুলো আমাদের জানা আছে, এখানে আমি বেশি সময় দিব না আজকে, যেহেতু আমরা কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো বিষয়ে একটু বেশি ডিটেইলস আমরা হাইলাইট করব। তো এখন এক্সপেরিমেন্টাল ডিটেইলস থেকে, মেজারিং ম্যাগনেটিক প্রপার্টি, কিসের এক্সপেরিমেন্ট করতেছি? মেজারিং ম্যাগনেটিক প্রপার্টির জন্য আমরা সাধারণত সলিনয়েড টেস্ট আমরা করি। এই যে ফরমেশনটা আমরা এই চ্যাপ্টারে যে ফরমেশনটা দেখতেছি, যেখানে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছি, এটা একটা যদি সলিনয়েড হয়, একটা সলিনয়েড, তার মাঝখানে সলিনয়েডের মধ্যে কয়টা রাউন্ড আছে, নাম্বার অফ টার্নস কয়টা, এরকম একটা সলিনয়েডের মাঝখানে যখন আমরা কারেন্ট অ্যাপ্লাই করব, তো এর ফলশ্রুতিতে জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ড কত এবং ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি কত, এই জিনিসগুলো আমরা এক্সপেরিমেন্টালি মেজার করতে পারি। সেই বিষয়টাই আমাদের এই অংশে, এই সেকশনে আমরা দেখতে পাচ্ছি এক্সপেরিমেন্টাল ডিটেইলস মেজারিং ম্যাগনেটিক প্রপার্টিজ। আচ্ছা, এই পার্ট থেকে
টু মেজার দ্য ম্যাগনেটিক ফোর্স, এখানে একটু খেয়াল করে এই বিষয়টা আমাদের ম্যাথমেটিক্স সলভ করতে খুব লাগবে, যে বিষয়টা আমি হাইলাইট করছি। To measure the magnetic properties, a small cylinder of the solid is suspended from a sensitive balance into the center of the solenoid. What is the solenoid setup? According to Ampere's law, passing a current I current pass করতেছি solenoid এর মধ্যে I current pass করতেছি, the solenoid will create an axial uniform magnetic field, যেটাকে আমরা কিছুক্ষণ আগেই দেখছি। যদি আমরা এই সেটআপটাকে একটা সলিনয়েড কল্পনা করি, যে রাউন্ড যে সার্কুলার সেটআপ, রাউন্ড সার্কুলার সেটআপকে যদি আমি সলিনয়েড কল্পনা করি, তো এর মধ্যে দিয়ে যদি আমি আই কারেন্ট ফ্লো করাই এবং আমার সলিনয়েডের মধ্যে যদি টার্ন সংখ্যা, কয়টা টার্ন আছে, কয়টা প্যাচ আছে এই সলিনয়েডের মধ্যে, এই টার্ন সংখ্যাটাকে আমি যদি কাউন্ট করি, এটাকে আমি n হিসেবে ডিফাইন করি, তাহলে জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ড কত হবে? জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ড উইল H equal to Ni. So H equal to Ni, এই জিনিসটা আমরা এখান থেকে ইনিশিয়াল লেভেলে পাইছি। তারপরে কি, this magnetization field will in turn induce the magnetic moment. এই ম্যাগনেটাইজেশন ফিল্ড থেকে ম্যাগনেটিক মোমেন্ট আসবে, সেটা কোথা থেকে আমরা পাইছি? এই রিলেশনটা আমরা আমাদের এই জায়গার মাঝখানে দেখছি m হিসাবে, যেটাকে আমরা ডিফাইন করছি। So magnetizing field will in turn induce the magnetic moments. What that means is discussed that magnetic moment আমরা পরে ডিসকাস করব, in the material to align themselves either with or nor against the applied field. এখন ম্যাগনেটিক যে মোমেন্ট, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, যেহেতু আমরা ম্যাগনেটিক সিরামিক্স চ্যাপ্টার পড়তেছি, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটাইজেশন ফিল্ড অ্যাপ্লাই করার কারণে সারমাসের ম্যাগনেটিক মোমেন্টের জেনারেশন হয়। It can be shown that the magnetic force on a material with magnetization M and volume V is given by Fz. তাহলে ম্যাগনেটিক ফোর্স আমাদের এই যে লটা, এইখান থেকে ফাইনালি আমরা একটা লতে আসবো, সেটার উপরে একটা রিলেশন আসবো, সেই রিলেশন থেকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। সুতরাং এই রিলেশনগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। ম্যাগনেটিক ফোর্স, generated magnetic force is mu মানে হলো ম্যাগনেট্রন, যেটাকে বলছি আমরা পারমিয়াবিলিটি, রিলেটিভ পারমিয়াবিলিটি। ওই মিডিয়ামে পারমিয়াবিলিটি কত? মিউ আয়ন, অর্থাৎ ওই মিডিয়ামে পারমিয়াবিলিটি dB by dz, it's a tangent or যেই ট্যানজেন্টটা আমরা পরে এটা পরিচয় দিচ্ছি, ইকুয়ালস টু mu equal to vm, mu equal to vm রিলেশন থেকে আসে, mu equal to vm আমরা এখানে এই রিলেশন থেকে আমরা পাইছি। এখানে কি আছে? the net magnetic moments, অর্থাৎ একটা ম্যাগনেটিক মোমেন্ট, নাম্বার অফ ম্যাগনেটিক মোমেন্টস ইন পার ইউনিট ভলিউম, অর্থাৎ ম্যাটেরিয়ালস এর একক ইউনিট ভলিউমের মাঝখানে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট এর সংখ্যা কত, সেটাকে আমরা ডিফাইন করি m equals to m ion over v। তো এই রিলেশন থেকে আমরা এই ম্যাগনেটিক ফোর্স ইকুয়েশনের মাঝখানে mu ion equals to vm এটাকে আমরা এখানে বসাইছি, এবং ফাইনালি dv by dz এই রিলেশন পাইছি, where dv by dz is the gradient in magnetic field along the z axis due to the permanent magnet। এই বিষয়ে আমরা আরো ফার্দার ডিটেইলস পরে দেখব। কম্বাইনিং ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনকে আমরা যদি কম্বাইন করি 15.10 এবং 15.6 ইকুয়েশনে কি আছে, যেখানে আমরা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ডিফাইন করছি। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি m equal to psi magnetization into h। তো m এর ভ্যালু এখানে বসানোর পরে ফাইনাল রিলেশনটা হচ্ছে এইটা। তো এখান থেকে আমরা দেখছি, in other words the force on the sample is directly proportional to its susceptibility and the applied field, অর্থাৎ Fz ডিপেন্ড করতেছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির উপরে এবং অ্যাপ্লাইড ফিল্ড H এর উপরে। Since in this case dB by dz is negative if the sample is attracted to the permanent magnet, অর্থাৎ পার্মানেন্ট ম্যাগনেটের দ্বারা যদি আমি আমার
পরীক্ষিত, যেটাকে আমি ম্যাগনেটাইজেশন পরীক্ষা করতে যাচ্ছি, যেটার ম্যাগনেটাইজেশন আমি মেজারমেন্ট করতে যাচ্ছি, যে এই যে এক্সপেরিমেন্টের মাঝখানে যে ম্যাগনেটিক প্রপার্টি আমার যেই বস্তুর বা যেই ম্যাটেরিয়ালের ম্যাগনেটিক প্রপার্টি মেজার করতে চাচ্ছি, সেটা যদি পার্মানেন্ট ম্যাগনেটের সাথে অ্যাট্রাক্টেড হয়, তাহলে ভেক্টর রুলের মাঝখানে আমি এই টেনজেন্টটাকে বলতেছি dv by dz is negative. Okay. It implies that phi magnetization or the magnetic susceptibility is positive and vice versa. আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল এখানে আমরা একটা এক্সাম্পল দেখব। সেই এক্সাম্পলটার পরে আমরা ভেরি ইম্পর্টেন্ট ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক এই কনসেপ্টগুলো দেখব। এই যে ম্যাগনেটিক ফোর্স রিলেশনটা যে আমি ডিরাইভ করলাম, সেই ডেরিভেশন থেকে আমরা এখানে একটা আমরা প্লিজ notice the derivation, final derivation. Magnetic force vector, magnetic force magnitude equals to V, মানে per unit volume of that material. Sky magnetization, magnetic susceptibility, H magnetic field value, dv by dz. This is the tangent, susceptibility tangent. তো এখন এখান থেকে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আগে কোশ্চেনটা ভালোভাবে খেয়াল করো। দ্য কোশ্চেন এখানে কি বলা আছে, a chunk of a magnetic ceramic weight 10 gram, it attracted হয়, একটা is attached to the sensitive balance shown in figure 15.2a. 15.2a আমরা ফিগারে দেখি। 15.2a যেটা সেটা এই জেড অ্যাক্সিস আর এটা হলো পার্মানেন্ট ম্যাগনেট। তো জেড অ্যাক্সিস কিসের জেড অ্যাক্সিস অফ মাই ম্যাটেরিয়াল, অফ মেজার্ড ম্যাটেরিয়াল, তো অফ স্যাম্পল পার্মানেন্ট ম্যাগনেটের সাথে অ্যাট্রাক্টেড হয়, এটার সাথে অ্যাটাচ করা আছে। আচ্ছা, and is suspended in the center of a toroidal solenoid with 10 turns per unit. অর্থাৎ তাহলে এই সেটআপটা কোথার মধ্যে সাসপেন্ডেড আছে, পার্মানেন্ট ম্যাগনেটের এই সেটআপটা দিস ইজ সাসপেন্ডেড অন এই যে সলিনয়েড, এই সলিনয়েডের মাঝখানে। এই যে আমরা এই স্যাম্পলটাকে সলিনয়েডের মাঝখানে, স্যাম্পল ইজ সারাউন্ডেড উইথ সলিনয়েডস, এই সেটআপের মাঝখানে সারাউন্ডেড আছে। সলিনয়েডের নাম্বার অফ টার্নস is 10. আমাদের স্যাম্পলের ওয়েট হলো 10 গ্রাম। এটা যে সলিনয়েডের মধ্যে সারাউন্ডেড আছে, সেই সলিনয়েডের পার সেন্টিমিটারে টার্ন সংখ্যা হলো 10। আর কারেন্ট আই আমরা যেটা অ্যাপ্লাই করছি সলিনয়েডের মধ্যে, a current of 9 ampere is passed through the coils. তার মানে 9 ampere ম্যাগনেটিকের কারেন্ট ফ্লো করাইছি। the magnetic field gradient, যেটাকে আমরা ট্যানজেন্ট বলছি, dv by dz, the magnetic field gradient due to the permanent magnet was measured to be 100 gram per centimeter. When the current was turned on, যখন আমরা কারেন্ট অ্যাপ্লাই শুরু করলাম, such that H was in the same direction as the permanent magnet. অর্থাৎ পার্মানেন্ট ম্যাগনেটের ডাইরেকশন কি আমরা জানি, প্রত্যেকটা ম্যাগনেটের একটা নর্থ এন্ড সাউথ, উত্তর দক্ষিণ মেরু থাকে। সেই মেরু বরাবর নর্থ এন্ড সাউথ যে অ্যালাইনমেন্ট আছে, ওই অ্যালাইনমেন্ট বরাবরই আমাদের H এর ডাইরেকশন, আর ওই অ্যালাইনমেন্ট ডাইরেকশন সেম আছে। The weight of the sample was found to increase. এখন এই স্যাম্পলটাকে এই ম্যাগনেটাইজেশন সলিনয়েডের মধ্যে সাসপেন্ড করার কারণে, ম্যাগনেটিক ফিল্ডের অ্যাকশনের কারণে তার মাঝখানে দেয়ার ওয়াজ এ স্লাইট ওয়েট ইনক্রিজ। 10 গ্রাম থেকে ওয়েট বেড়ে কত হয়েছে, 10.00005, অর্থাৎ 0.0005 গ্রাম হলো তার ইনক্রিমেন্ট হয়েছে। The density of the solid is 5 gram per centimeter. যে সলিডটা আমার স্যাম্পলের ডেনসিটি হলো 5 গ্রাম পার সেন্টিমিটার। তো আমাকে তিনটা জিনিস ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট দ্য সাসেপ্টিবিলিটি অফ দিস ম্যাটেরিয়ালের সাসেপ্টিবিলিটি, তার মানে হাই ম্যাগনেটাইজেশন আমাকে মেজার করতে হবে।
ক্যালকুলেট দ্য ম্যাগনেটাইজেশন এম অফ দিস সলিড, অর্থাৎ ম্যাগনেটাইজেশনটাকে মেজার করতে হবে। কারণ যদি আমি এইচ পাই, আমি সাসেপ্টিবিলিটি জানি, সেইখান থেকে আমি এম পাবো। হোয়াট কনক্লুশনস ক্যান বি ইনফার্ড কনসার্নিং ইটস ম্যাগনেটিক প্রপার্টিজ, এবং এই ম্যাটেরিয়ালটা এটা কি ফেরোম্যাগনেটিক না ফেরিম্যাগনেটিক নাকি অ্যান্টি ফেরোম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক, কোন রকম প্রপার্টি শো করে বা কোন ক্লাসের মধ্যে কোন ক্যাটাগরিতে পড়ে সেটা আমাকে ডিফাইন করতে হবে। এই হলো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম বেসড অন দিস সেটআপ, বেসড অন দিস সেটআপ, এই সেটআপ বেসড অন দিস সেটআপ এন্ড বেসড অন দিস রিলেশন। তো এই রিলেশনটা আমরা আবার মনে রাখি, ম্যাগনেটাইজেশন ফোর্স Fz = V, তাই ম্যাগনেটাইজেশন সাসেপ্টিবিলিটি H হলো ম্যাগনেটিক ফিল্ড, dV/dz হলো রেডিয়েট। তো এই প্রবলেমের দ্বারা আমাদের কি ডিটারমিন করতে বলছে, সেটা কি এখন পর্যন্ত যা বললাম সেটা কি তোমরা বুঝতে পারছো? হ্যালো, তোমরা কি কানেক্টেড আছো নাকি ঘুমাচ্ছ? স্যার বোঝা গিয়েছে। হ্যাঁ, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, না আমি মনে করলাম যে কোনো রেসপন্স নাই, আগু নাই, তো মনে করলাম যে কানেক্টেড হয়ে আবার চলে গেল কিনা। আচ্ছা, যাই হোক, এখন আমরা প্রবলেম সলভিং এ আসি। আমি কিন্তু শুরুতেই বলছি দিস ম্যাগনেটিক সিরামিক্স চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট, its mathematical problem solution is also very important. It's up to you. If you give attention to this class, you will be benefited, otherwise you will be loser. So it's my warning, whether it's up to you. You can be attentive or be not attentive. It's up to you. ঠিক আছে? তো এখন বুঝো, তোমাদের বিষয় তোমরা বুঝো, আমি আবার তোমাদেরকে রিমাইন্ডার দিলাম। ঠিক আছে, এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে আসি, সলিউশনে আসি। তো আমাদের যে ইকুয়েশন Fz equals to Fz equals to phi magnetization susceptibility into H into V into dV/dz। তো আমরা এখান থেকে দেখতেছি প্রথম একটা বিষয় আমরা এখানে চলে আসি, সেটা হলো যে ম্যাগনেটাইজেশন ফোর্স ভেক্টর Fz equals to কত, ম্যাগনেটাইজেশন ফোর্সটা কতটুকু, এই যে ওয়েট ইনক্রিমেন্ট হইছে, এই ওয়েট ইনক্রিমেন্টের সাথে আমার গ্র্যাভিটেশনাল ফোর্সের মাল্টিপ্লিকেশন। কারণ ম্যাগনেটিক ফোর্স ইজ ইকুয়ালস টু যতটুকু ম্যাগনেটিক ফোর্স ইন্ডাকশনের কারণে অরিজিনালি আমার স্যাম্পলের ওয়েট 10 গ্রাম, তো ম্যাগনেটিক ফোর্স ইন্ডাকশনের কারণে এই 10 গ্রামটার ওয়েট ইনক্রিমেন্ট, there is a slight very small weight increment। তো সেই ওয়েট ইনক্রিমেন্টটার সাথে যদি আমি গ্র্যাভিটেশনাল ফোর্স কে মাল্টিপ্লিকেশন দেই, তাহলে আমি Fz এর ভ্যালুটা পাচ্ছি। তাহলে 0.00005 টাইমস, যেহেতু এটা সেন্টিমিটার কিউবে আছে, এখানে আছে গ্রাম, গ্রামটাকে আমি স্ট্যান্ডার্ড ইউনিটে নিতে হবে, কেজিতে নিতে হবে, সেই জন্য 10⁻³ দ্বারা মাল্টিপ্লাই করছি, ইনটু 9.8 হলো আমাদের জি এর ভ্যালু, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি এর ভ্যালু। তো সুতরাং Fz কে আমরা পাইছি -4.9 × 10⁻⁷ নিউটন। কারণ কি, এই ম্যাগনেটাইজেশন ফোর্স ভেক্টরের ভ্যালু হলো, মানে সরি ডাইরেকশন হলো নেগেটিভ, যেটা আমরা এর আগে ডিসকাস করে আসছি। তারপরে আমাদের H, এখানে H দেয়া নাই, H কে আমাদের H এর কথা বলা আছে, H এর ডাইরেকশনের কথা বলা আছে, H এর ভ্যালুর কথা বলা নাই আমাদের এই কোশ্চেনের মাঝখানে। তো H ইজ ইকুয়ালস টু, আমরা এর আগে দেখে আসছিলাম Ni, N মানে নাম্বার অফ টার্নস পার সেন্টিমিটার অফ সলিনয়েড, N এর ভ্যালু দেয়া আছে 10 টার্নস পার সেন্টিমিটার। তো N পাইলাম, আর A ইজ 9 এম্পিয়ার। সো আমরা H = Ni, এইভাবে আমরা পেয়ে যাচ্ছি 9000 এম্পিয়ার পার মিটার। আচ্ছা, এখন এই 10
10 টার্নস পার সেন্টিমিটার, এটাকে কনভার্সন করতে হবে মিটারে, এই জন্য 10 ওভার 10 টু দি পাওয়ার -2 দিয়ে আমরা ডিভাইডেশন করছি যেন এটা মিটারে কনভার্ট হয়। এবং নাম্বার অফ টার্নস হলো 10 এবং কারেন্ট ম্যাগনিটিউড হলো 9 এম্পিয়ার। সো এটাতে আমরা গুণ করছি, এইচ এর ভ্যালু আমরা পেয়ে গেছি। ডিভি বাই ডিজেড এর ভ্যালু দেয়া আছে, ইটস অলসো নেগেটিভ, যেটা আমরা এর আগে দেখছিলাম। তো এফ নেগেটিভ, ডিভি বাই ডিজেড ইজ অলসো নেগেটিভ। তো দুই সাইডে নেগেটিভ নেগেটিভ ক্যান্সেলেশন হয়ে যাবে। তো ডিভি বাই ডিজেড এর ভ্যালু দেয়া আছে, কত ভ্যালু দেয়া আছে? The magnetic field gradient এর ভ্যালু দেয়া আছে, due to the permanent magnet was measured to be 100 Gaussian per centimeter। এটাকে আমরা মিটারে নিছি। হ্যাঁ, এটাকে মিটারে নেওয়ার জন্য ডিবি বাই ডিজেড মিটার, সেন্টিমিটারটাকে মিটার বানাইছি এবং ওটাকে টেসলাতে কনভার্ট করছি। টেসলা, জি কে টেসলাতে কনভার্সন করার জন্য আমরা 10 টু দি পাওয়ার -4 দ্বারা মাল্টিপ্লিকেশন দিছি। আচ্ছা, আর ভি হলো ভি এখানে কত দেয়া আছে? 5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো ভি মানে আমার ভলিউম, তো সুতরাং ওয়েট হলো 10 গ্রাম। 10 গ্রাম ওয়েট ডেনসিটি দেয়া আছে, ওই ক্ষেত্রে আমরা ভলিউম বের করলাম। সো আমাদেরকে ডিফাইন করতে হবে, একটা আননোনই আছে, তাহলে আমাদের এই রিলেশনের মাঝখানে আমরা সব পেয়ে গেলাম। আমরা এখানে এফজেড পাইছি, ভি পেয়েছি, তারপরে এইচ পেয়েছি, ডিভি বাই ডিজেড আমরা ডিটারমিন করেছি। ফাইনালি আমাদের আননোন হলো হাই ম্যাগনেটাইজেশন, অর্থাৎ সাসেপ্টিবিলিটি, যেটা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। সো ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি has been determined by putting the values, and finally it becomes 2.7 into 10 to the power -5. So magnetic susceptibility to unit 9. So only there is magnitude, সেটা হলো 2.7 into 10 to the power -5. আমরা এ পার্ট কমপ্লিট করলাম। বি পার্টে আমাদেরকে বলছে ম্যাগনেটাইজেশন ভ্যালু এম ডিটারমিন করতে। যেহেতু আমরা জানি m equals to sin magnetization to h, যেটা আমরা পূর্বে একটা ম্যাথমেটিক্যাল রিলেশন দেখছি, সেখানে আমরা ভ্যালুগুলোকে পুট করলে আমরা পেয়ে যাই। আচ্ছা, তো এই রিলেশনটা বেসিক্যালি নোট দ্যাট ইন দিস কেস বিকজ এত স্মল উইথ ভেরি লিটল লস ইন অ্যাকুরেসি, অর্থাৎ এই আমাদের এই ফিল্ড ল থেকে সাথে এইটার এখানে অনলি ম্যাগনেটাইজেশন ভ্যালু এম এর ভ্যালুটা খুবই লো লেভেলে হওয়ার কারণে, সাসেপ্টিবিলিটি লো হওয়ার কারণে এখানে আমরা এম এর ভ্যালু আর বি এর ভ্যালু কাছাকাছি, এম এন্ড বি ইজ ভেরি ইকুয়ালস। আরেকটা বিষয় এখানে বের করতে হবে, সেটা হলো গিভেন দ্যাট দি স্যাম্পল ওয়াজ, এখন এটা ভ্যালু দেখা এই ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির যে ভ্যালু, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির ভ্যালু দেখে আমাদেরকে বলতে হবে, কমেন্ট দিতে হবে যে এটা কি প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক না ফেরিম্যাগনেটিক না ফেরোম্যাগনেটিক। তো এখান থেকে আমরা দেখতেছি কি বলছে, গিভেন দ্যাট দি স্যাম্পল ওয়াজ অ্যাট্রাক্টেড টু দি ম্যাগনেট। যেহেতু স্যাম্পলটা ম্যাগনেটের সাথে অ্যাট্রাক্টেড, সো এটা হয় প্যারাম্যাগনেটিক হবে নাহলে ফেরোম্যাগনেটিক হবে, কিন্তু ডায়াম্যাগনেটিক হবে না। এটা এখনই আমরা একটু পরে আমরা আলোচনা করব যে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলো কখনো ম্যাগনেটের দ্বারা অ্যাট্রাক্টেড হয় না, প্যারাম্যাগনেটিক খুবই স্লাইটলি অ্যাট্রাক্টেড হয়, আর ফেরোম্যাগনেটিক ভেরি স্ট্রংলি অ্যাট্রাক্টেড হয়। আর অ্যান্টি ফেরোম্যাগনেটিক যেটা, তার মধ্যে কিছু অ্যাট্রাকশন আছে। However, given the small value of magnetic susceptibility, ferromagnetism can be safely limited. অর্থাৎ এই পরিমাণ ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি যে ম্যাটেরিয়ালের আছে সেটা ফেরোম্যাগনেটিক হইতে পারে না, কারণ ফেরোম্যাগনেটিক যারা হয় তাদের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ভ্যালু ইজ ভেরি লার্জ, কারণ they are strongly attracted with permanent magnet and there is very large remnant magnetization value. So এটা প্রথমে আমি বলতেছি যেহেতু এটা ম্যাগনেটের দ্বারা অ্যাট্রাক্টেড হয় না, সুতরাং এর মাঝখানে ডায়াম্যাগনেটিজম নাই, তাহলে এটা হবে প্যারাম্যাগনেটিক, না হয় ফেরো, না হয় অ্যান্টি ফেরো, এই তিনটার একটা হবে। কারণ এখন বলতেছি যেহেতু তার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ভ্যালু যেটা পাই, এটা ভ্যালু যেহেতু ভেরি স্মল, so there is no probability of it being
ফেরোম্যাগনেটিক। তো ফেরোম্যাগনেটিকও হবে না। তার মানে ফাইনালি আমরা কমেন্ট করতেছি to narrow the possibilities further, the measurement would have to the material must be either paramagnetic or anti-ferromagnetic. এই দুইটার একটা। This is our final comment. তো এই তো হলো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন। তো ভেরি সিম্পল ম্যাথমেটিক্স, আশা করি তোমাদের সবাই বুঝতে পারার কথা। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? যদি সবাই বুঝতে পেরে থাকো কিভাবে আমরা ম্যাথমেটিক্সটা সলভ করছি, তাহলে আমরা পরের অংশে চলে যাচ্ছি। এখন আমরা আসবো ভেরি শর্টলি এই ডেফিনেশনটা তোমাদেরকে আমি একটু ফোকাস করছি। ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল কোনটা? যারা পার্মানেন্ট ম্যাগনেটের সাথে অ্যাট্রাকশন দেখায় না, বরং তারা দেয়ার ইজ নো অ্যাট্রাকশন। আমি এইচ অ্যাপ্লাই করছি, এইচ অ্যাপ্লাই করার এগেইনস্টে দেয়ার ইজ নো অ্যাট্রাকশন, সো নেট ওয়ার্ক দিস ইজ রিপালসিভ হওয়ার কারণে এটা নেগেটিভ এক্স ডাইরেকশনে এটা এর ওয়ার্ক দেখাচ্ছে। সো আমাদের বি যেটা, সেটা কি বলতেছে, এই যে এখান থেকে আমরা পাবো the typical response of a diamagnet যেটা বি, typical response যেটা সি, typical response of a paramagnet যেটা সি, and a typical response of a ferromagnet যেখান থেকে হিউজ হিস্টেরিসিস রূপ পায়। তাহলে আমরা এখান থেকে দেখতেছি the sample is very weakly repelled by the permanent magnet. Attracted তো হয় না, বরং repelled হয়। এরকম ম্যাটেরিয়াল গুলো হলো ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ইনক্রিজিং এইচ বাই ইনক্রিজিং দি কারেন্ট, অর্থাৎ কারেন্ট যদি আমি সলিনয়েডের ফিল্ডের মাঝখানে আমরা যে সেটআপটা আমরা দেখতেছি, এই সলিনয়েড ফিল্ডে যদি আমি কারেন্ট বাড়াই, তার মানে আমার এইচ বাড়বে, ম্যাগনেটিক ফিল্ড বাড়বে। ম্যাগনেটিক ফিল্ড বাড়লে এই রিপালসিভ ফোর্স বাড়তে থাকে। Increasing H by increasing the current in the solenoid will linearly decrease the repulsive force. Such a material is termed diamagnetic. একই জিনিস, এটার বিপরীত যদি হয় যে এক পার্মানেন্ট ম্যাগনেটের সাথে অ্যাট্রাক্টেড হয় এবং যদি আমি কারেন্ট বাড়ানোর মাধ্যমে এইচ বাড়াইলে এটার অ্যাট্রাকশন যদি বাড়তে থাকে, তো এটাকে আমি বলতেছি প্যারাম্যাগনেটিক। এবং ফাইনালি আমরা আসবো ফেরোম্যাগনেটিক। The sample is strongly attracted to the permanent magnet. D, অর্থাৎ very small amount of H applications করার সাথে সাথে W এর ভ্যালু very quickly increase করে একটা স্যাচুরেশনে চলে গেছে। এটাকে আমরা বলছি স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন। এখন যদি আমি আবার এইচটাকে এইচ যেটা অ্যাপ্লাই করছিলাম সেটাকে যদি আমি আবার রিভার্স ডাইরেকশনে কমাইতে থাকি, এইচকে কমায় একসময় জিরোতে নিয়ে আসি, অর্থাৎ application of H is zero, তার মানে there is no external magnetization। তো এক্সটার্নাল কোনো ম্যাগনেটাইজেশন না থাকলেও তার মাঝখানে কিছু ম্যাগনেটাইজেশন থেকে যায়, তার মাঝখানে কিছু অতিরিক্ত ম্যাগনেটাইজেশন যেটা থেকে গেল, সেটাকে আমরা বলছি রেমনেন্ট ম্যাগনেটাইজেশন, রেমনেন্ট জেট পয়েন্ট। আবার যদি এটাকে আমি আরো নেগেটিভ ডাইরেকশনে H এখন অ্যাপ্লাই শুরু করি, তো এই কমে এক সময় আবার এটা পার্মানেন্ট একটা স্যাচুরেশনে চলে যাবে, যেটা নেগেটিভ ডাইরেকশনের স্যাচুরেশন থেকে আবার এটা রেমনেন্ট স্যাচুরেশন আসবে, আবার সে জিরোতে ফেরত আসবে এবং ফাইনালি আবার আগের পয়েন্টে চলে যাবে। তো এইভাবে আমরা ম্যাগনেটিক হিস্টেরিসিস লুপ পেয়ে থাকি। এইরকম ম্যাটেরিয়াল গুলা যারা ম্যাগনেটিক হিস্টেরিসিস লুপ শো করে এবং এরকম ম্যাগনেটিক প্রপার্টি শো করে, তাদেরকে আমরা বলি ফেরোম্যাগনেটিক। Such behavior is termed ferromagnetic or ferrimagnetic. And fourth আরেকটা টাইপে আমরা যাব, প্যারাম্যাগনেটিক দেখলাম, ডায়াম্যাগনেটিক দেখলাম, ferromagnetic দেখলাম। Fourth type is an anti-ferromagnetic material. Anti-ferromagnetic material behaves similarly to a paramagnetic one, or that it is weakly attracted. Paramagnetic এর কাছাকাছি। However, to differentiate between the two, the experiment আমরা ক্যারি অন করি। সেই এক্সপেরিমেন্টটা কিসের উপরে? ফাংশন, এজ এ ফাংশন অফ টেম্পারেচার। অর্থাৎ প্যারাম্যাগনেট এবং অ্যান্টিফেরিম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক অ্যান্টিফেরিম্যাগনেটিক both of this category, both of these two category materials are weakly attracted to permanent magnet, but they shows difference
in their behavior against the application of temperature. যখন আমি টেম্পারেচার অ্যাপ্লাই করতেছি, টেম্পারেচার অ্যাপ্লাই করার সাথে সাথে ফেরিম্যাগনেটিক এবং প্যারাম্যাগনেটিক এবং অ্যান্টি ফেরোম্যাগনেটিক এর মাঝখানে একটা ডিফারেন্স আমরা পাই। সেটা কোথায় আছে? সেটা আমাদের অনেক পরে 15.3, এই যে এখানে আমরা এখানে দেখতেছি 15.3, এখানে দেখতেছি যে যে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস যারা, তাদের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এর ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বাড়ে, কারণ ডোমেনগুলার র্যান্ডমনেস বাড়ে। র্যান্ডমনেস বাড়ার সাথে সাথে এদের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি আরো অনেক কমে যায় টেম্পারেচার বাড়ার সাথে সাথে। কিন্তু অ্যান্টিফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস যারা, দিস ইজ এন্ডোফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, অ্যান্টিফেরোম্যাগনেটিক, দেখো বি, temperature dependence of the susceptibility of an antiferromagnetic material. Antiferromagnetic materials এর susceptibility টেম্পারেচার বাড়া কমার সাথে সাথে সে বাড়তে থাকে, একটা পয়েন্ট বরাবর বাড়ে, এরপরে আবার কমে যায়। তোমরা কি এই দুইটা ডিফারেন্স বুঝতে পারছো? এই স্লাইডটা এখানে এই গ্রাফটা কি বুঝতে পারছো? হ্যালো, এই গ্রাফের মাঝখানে দুইটা ম্যাটেরিয়ালস এর সাসেপ্টিবিলিটি দেখানো আছে। ডটেড লাইনটা হলো আমাদের ডটেড লাইনের বিহেভিয়ারটা হলো প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের জন্য। তারা টেম্পারেচার বাড়ার সাথে সাথে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের সাসেপ্টিবিলিটি কমতে থাকে, কিন্তু অ্যান্টি ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়ালস যেটা, অ্যান্টি ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এর বিহেভিয়ার হলো তাদের টেম্পারেচার কমার সাথে সাথে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত বাড়ে, যেটাকে আমরা নীল টেম্পারেচার বলছি। নীল টেম্পারেচার পরে আবার কমতে থাকে। এই হলো তাদের মধ্যে বেসিক ডিফারেন্স। এইভাবে সাধারণত আমরা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল এবং অ্যান্টি ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়ালসের ডিফারেন্স করে থাকি। তাহলে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমরা কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট কিছু টপিক পড়তেছি, যেগুলা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সব পরীক্ষা থেকে শুরু করে সব বেসিক নলেজ গেইন করার সব ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। So এখানে আসলাম, an antiferromagnetic material behaves similarly to a paramagnetic one, or that it is weakly attracted. However, the difference between the two, or the paramagnetic এবং antiferromagnetic, তাদের মধ্যে ডিফারেন্স কি? However, to differentiate between the two, the experiment would have to be carried out as a function of temperature. যেটা আমরা কিছুক্ষণ আগে গ্রাফে দেখলাম। The susceptibility of an antiferromagnetic material will appear to go through a maximum maximum point যাবে as the temperature is lowered, and in contrast to that of a paramagnet which will continually increase with decreasing temperature. অর্থাৎ টেম্পারেচার ডিক্রিমেন্টের সাথে সাথে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি প্যারাম্যাগনেটিক এর ক্ষেত্রে সবসময়ই কমে, আর অ্যান্টি ফেরোম্যাগনেটিক এর ক্ষেত্রে টেম্পারেচার কমার সাথে সাথে প্রথমে একটু কমবে এবং প্রথমে একটু বাড়বে এবং এরপরে আবার কমবে। যে পয়েন্টে হাইয়েস্ট হইলো বাড়লো সেই টেম্পারেচার পয়েন্ট, সেই টেম্পারেচার ভিউটাকে আমরা বলতেছি ওই ম্যাটেরিয়ালের জন্য নীল টেম্পারেচার। এই তোমরা যারা পার্টিসিপেট করছো, সর্বশেষ তোমাদের শেষ করে দেবো, তোমাদের মনে 9:30 ক্লাস আছে। তো এখন পর্যন্ত যে বিষয়গুলো আমরা দেখলাম, কয়েকটা কনসেপ্ট আমরা এখানে পাইছি, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক, অ্যান্টিফেরোম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক, এগুলো গ্রাফ সহ দেখলাম। তারপরে কিভাবে এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা একটা ম্যাথমেটিক্স সলভ করলাম, এবং এখান থেকে কিছু ক্রুশাল কনসেপ্ট, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন, এইগুলা আজকে পড়ানো হলো। নেক্সট ক্লাসে আরো ডিটেইলস পড়ানো হবে। ম্যাগনেটিক সিরামিক্স চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট এবং চ্যাপ্টারটা বেশ বড়, সুতরাং আমাদেরকে অ্যাটেনশনের সাথে এই জিনিসগুলো বুঝতে হবে। এবং তোমাদেরকে আমি যে পিডিএফ দিয়ে দিছি, নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার পড়ে তারপরে ক্লাসে অ্যাটেন্ড করো, তো তোমাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে। তো কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো।
স্যার এই পিডিএফটা কি আমাদের দেওয়া হয়েছে? তুমি কোথায় দেখো, তোমার নাম কি? হ্যাঁ? স্যার আরিফুল বাড়ি রিফাত স্যার। আরিফুল বাড়ি রিফাত, তুমি কোন দেশে ছিলা? আমি যেটা চ্যাট বক্সে শেয়ার করছি, সবাই ডাউনলোড করে নিয়েছে। ও জি স্যার পেয়েছি স্যার। তুমি তো থাকো মনে হয় যে আসমানে, খোঁজ নাই তোমার। হ্যাঁ, ক্লাস করো না, কানেক্টেড হয়ে তারপরে অন্য কাজ করো। স্যার আমি যাই খেয়াল হোক, করিনি স্যার। তোমাদের বিষয় খেয়াল করে না, তুমি অ্যাটেন্ডিভ ছিল না, তোমার অ্যাটেনশন তো আমি বারমতি বুঝে। ঠিক আছে, শেষ করে দিলাম। তোমাদের কোনো কোশ্চেন নাই, সো আই এম লিভিং দি মিটিং। আসসালামু আলাইকুম স্যার।